করছি ইকোলজির পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে প্রথম পার্টে কি দেখেছো যে ইকোলজি কাকে বলে, ইকোলজির ভাগগুলো দেখেছো। তো আজকে পার্ট 2 এর মধ্যে ইকোলজির আরো কিছু টার্ম নিয়ে আলোচনা করব। সেই টার্মগুলো হলো, প্রথমেই রয়েছে মাইক্রো ক্লাইমেট। আচ্ছা, ক্লাইমেট মানে তোমরা সবাই জানো ক্লাইমেট মানে কি না জলবায়ু। এবার মাইক্রো কেন? ছোট কোনো জলবায়ু কি হয়? জলবায়ু তো একটা নির্দিষ্ট বড় অঞ্চলেই হয়, তাহলে মাইক্রো বলতে কেন বুঝলাম? তো মাইক্রো কথাটার মানে হলো ছোট। ছোট ক্লাইমেট বা ছোট্ট একটা বিশেষ ধরনের পরিবেশ, তাকে বলছে মানে ছোট পরিবেশ বলতে ছোট একটা এরিয়া বোঝানো হচ্ছে। সেই এরিয়াটা জুড়ে একটা নির্দিষ্ট পরিবেশ যদি থাকে তাকে বলছে মাইক্রো ক্লাইমেট। ধরো একটা মরুভূমি আছে, তার মরুভূমির ভেতরে অনেকটা ডিপ গভীর একটা গর্ত, সেখানে একটা ইঁদুর বাস করে। এবার মরুভূমির ওপরের অংশটাতে বালুকাময় অঞ্চল যেটা, তার মধ্যে যতটা গরম ওই গর্তের মধ্যে কিন্তু অতটা গরম নেই, তাহলে সেটা হলো ইঁদুরের মাইক্রো ক্লাইমেট। তাহলে একটা নির্দিষ্ট বড় ক্লাইমেট যুক্ত অঞ্চলে তার মধ্যে একটা ছোট যদি একটু ভিন্ন ধরনের পরিবেশ থাকে তখন তাকে বলছে মাইক্রো ক্লাইমেট। এবার ধরো একটা বনভূমি রয়েছে, বনভূমির ওপরটা যেরকম মানে একদম গাছের ওপর অংশটা যেরকম, কিন্তু একদম গাছের তলাটা কি ওরকম, তার সেখানে তো তা নয়, সেখানে কি রয়েছে কিছু পচা পাতা রয়েছে, তার সেখানে বিভিন্ন ধরনের অণুজীব বাস করছে। বা যদি ধরে নাও কোনো গাছের গুড়ির ভেতরে কোটরের মধ্যে কোনো কাঠবিড়ালি বাস করে, কিছু সাপ বাস করে, তাহলে সেখানে গাছের ভেতরটা কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা। গাছের বাইরের পরিবেশ বা বনের পরিবেশ যেরকম তার ভেতরটা কিন্তু সেরকম নয়। এবার খুব সাধারণ উদাহরণ যদি দেখো, আমাদের বাড়িটা কিরকম, বাইরে যত রোদ বৃষ্টি ঝড় হোক ভেতরটা কিন্তু একটা অন্যরকম পরিবেশ যেখানে আমরা থাকছি। আমাদের সঙ্গে সঙ্গে আরশোলা, তারপর টিকটিকি, ওরাও কি করে একটা স্টেপল বা কি বলবো অনেকটা নিরাপদ বাসস্থান হিসেবে সেটাকে বেছে নিয়েছে। কেন? এখানে বৃষ্টি পড়ে না, ঝড় হয় না বাড়ির ভেতরে, তাহলে সেটাও কিন্তু একটা মাইক্রো ক্লাইমেট। আমাদের বাস্তুতন্ত্রের দিক থেকে মাইক্রো ক্লাইমেটটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেন না এই মাইক্রো ক্লাইমেট বিভিন্ন জীবের ধরন এবং তাদের বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এই সমস্ত কিছু আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দেয়। এবার যেটা রয়েছে মাইক্রো ক্লাইমেটের পর, মাইক্রো ক্লাইমেটের উদাহরণ তাহলে বুঝতে পারলে কি কি হবে না ছোট ছোট কিছু ক্লাইমেট, যেমন মরুভূমির মধ্যে বললাম কোনো গর্ত সেরকম জায়গা, সেগুলো হলো মাইক্রো ক্লাইমেট। এবার রয়েছে হ্যাবিটেট এবং নিচ। হ্যাবিটেট আর নিচ মানে কি প্রথমে আগে জানি। প্রথমে রয়েছে হ্যাবিটেট, তারপর রয়েছে নিচ। দুটো ধারণা একসঙ্গেই বুঝছি, কারণ হ্যাবিটেট মানে হলো এর বাংলা কথাটা হলো বাসস্থান, অর্থাৎ একটি জীব যে স্থানে বাস করে তাকেই বলছে তার বাসস্থান। আমি তাহলে এখানে বাস করছি, সেটা আমার বাসস্থান, এটা আমার বাড়ি, আমি এখানে বাস করছি, তাহলে এটা আমার বাসস্থান। এবার নিচ কি? নিচ ধারণাটা হলো কিছুটা আলাদা, শুধু বাস করলেই হবে না, অবস্থান করা এবং আমার সমস্ত কাজকর্ম আমি যেখানটায় করি সম্পূর্ণ মিলে হলো আমার নিচ। ধরো আমি কোথাও একটা কাজ করতে চাই সেটা, তারপর কোথাও খাবার কিনতে চাই, অর্থাৎ মানুষের ক্ষেত্রে বললে একটু ভুল হয়। ধরো একটা পাখি একটা বনের মধ্যে থাকে, সে ফল খেতে বা পোকামাকড় সংগ্রহ করতে ধরো ওর আশপাশের প্রায় 10 বর্গ কিলোমিটার জায়গা ও ঘুরে বেড়ায়, তাহলে সেই জায়গাটা হলো ওর নিজ। কতটুকু? ও যত দূর অঞ্চলে ও নিজের খাবার বংশবিস্তার সবকিছুর জন্য ঘুরে বেড়াচ্ছে সেই অঞ্চলটা হলো তার নিজ। তাহলে তার বাসস্থান অর্থাৎ যেখানে যে অবস্থান করছে সেই স্থান এবং বাকি আর কি কি বললাম তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত স্থান, তাহলে অবস্থান প্লাস খাদ্য আহরণ, তারপর বংশ বিস্তার ও জৈবনিক কাজ, জৈবনিক ক্রিয়া সম্পাদনের স্থান। এই অঞ্চলটাকে বলছে তার নিচ। তাহলে হ্যাবিটেট অনেকটা ছোট অর্থে ব্যবহার করা হচ্ছে, নিচ কিন্তু একটা বড় অর্থে ব্যবহার করা হচ্ছে। এবার হ্যাবিটেটের মধ্যে কয়েকটা টার্ম পাই, সেই টার্মগুলো একটু দেখি। প্রথমে রয়েছে মোনোটাইপিক হ্যাবিটেট। মোনোটাইপিক কথার অর্থ দেখি আগে। হ্যাবিটেটের মধ্যে কি বললাম প্রথমে? মোনোটাইপিক হ্যাবিটেট। মোনোটাইপিক হ্যাবিটেট হলো একটি নির্দিষ্ট অঞ্চলে যদি একটি নির্দিষ্ট
বেশি সংখ্যায় দেখা যায় তখন তাকে বলছে মনোটাইপিক হ্যাবিটেট। ধরো তোমাদের একটা ছোট্ট এরিয়া হচ্ছে খেলার মাঠ, একটা খেলার মাঠে গিয়ে দেখবে সেখানে দুব্বা ঘাস যেটা খুব বেশি পরিমাণে আছে, তাহলে সেখানে যদি বলি তাহলে ওই একটা মাঠের মধ্যে কার হ্যাবিটেট সবচেয়ে বেশি হবে না মনোটাইপিক হ্যাবিটেট, বা একটি নির্দিষ্ট প্রজাতির আধিক্য খুব বেশি হয় তখন তাকে বলে মনোটাইপিক হ্যাবিটেট। এরকম সেন্টাউরিয়া নামক একটা অ্যাস্টেরিসি গোত্রের উদ্ভিদ রয়েছে, কি নাম, সেন্টাউরিয়া সলিসিস্টিকা, পুরোটা লিখছি না, সেই সেন্টাউরিয়া সলিসিস্টিকা এটা দেখা যায় একটা 61,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মনোটাইপিক হ্যাবিটেট হিসেবে একটা স্থানকে প্রকাশ করছে। এবার রয়েছে মাইক্রো হ্যাবিটেট, যেমন মাইক্রো ক্লাইমেট করেছিলাম, এবার হবে মাইক্রো হ্যাবিটেট। কোথায়, এই হ্যাবিটেটের মধ্যেই আরেকটা রয়েছে, সেটা হলো মাইক্রো হ্যাবিটেট। মাইক্রো হ্যাবিটেট, তাহলে হ্যাবিটেটের মধ্যে আরেকটা চলে যাচ্ছি, মাইক্রো হ্যাবিটেট বা অনুবসতি, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান জুড়ে খুব ছোট্ট একটা জায়গায় যদি কেউ বাস করছে, ধরো একটা গাছের গুড়ি কতটা ছোট এরিয়া, তাহলে সেই জায়গায় যদি কারো বাসস্থান থাকে তখন সেটা হয়ে যায় মাইক্রো হ্যাবিটেট। মাইক্রো হ্যাবিটেটের পর এবার রয়েছে নিচ, নিচের কতগুলো ভাগ রয়েছে। ইকোলজিক্যাল নিচ কয়েকটা নির্দিষ্ট ভাগে ভাগ করা যায়। ভাগগুলো জানার আগে আমরা আরো কয়েকটা টার্ম সম্পর্কে জানবো। প্রথমেই যেমন ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ সম্পর্কে আগের একটা ভিডিওতে বলা হয়েছে। ল্যান্ডস্কেপ কি, নির্দিষ্ট কোনো সীমানাযুক্ত অঞ্চল, কি বললাম প্রথমে, নির্দিষ্ট কোনো সীমানা, যেটা একটা সাধারণত ছবির মধ্যে আমরা আঁকি, একটা লাইন টেনে দিলাম হরাইজন্টাল, তার মধ্যে বাড়ি ঘর পাহাড় ইত্যাদি আঁকলাম, সেটাকে বলছে একটা ল্যান্ডস্কেপ। তাহলে নির্দিষ্ট সীমাযুক্ত অঞ্চলকে বলছে ল্যান্ডস্কেপ, তার সেটাও একটা হ্যাবিটেট হতে পারে। এবার হয়েছে লিমনোলজি, এই টার্মগুলো আমাদের বইতে তোমরা পাবে। লিমনোলজি কথাটার মানে হলো সেটা স্বাদু জলে যে সমস্ত জীব বাস করে তাদের যে স্টাডিটা, তাকে বলছে লিমনোলজি। এরপর রয়েছে ওসিয়ানোগ্রাফি। ওসিয়ানোগ্রাফি মানে যেটা সমুদ্রের জীবের যে পরিবেশ, জীবের বৈশিষ্ট্য, ওই সমস্ত স্টাডি করা হলে তাকে বলছে ওসিয়ানোগ্রাফি। এবার নিচের ভাগগুলোর মধ্যে যাই, নিচের ভাগগুলো সম্পর্কে আগে একটু লিখে নিই। এর অনেক ধরনের টাইপস রয়েছে। এক নম্বরে রয়েছে ফান্ডামেন্টাল নিচ, ফান্ডামেন্টাল নিচ, নিচ সবগুলোর শেষে আর লিখছি না। তারপরে রয়েছে রিয়ালাইজড নিচ, তারপরে রয়েছে ট্রফিক নিচ, তারপর রয়েছে ট্রফিক নিচ হলো, তারপর রয়েছে হ্যাবিটেট নিচ, এই হ্যাবিটেট নিচটাকে অনেক সময় স্প্যাশিয়াল নিচও বলা হয়। পাঁচ নম্বরে রয়েছে মাল্টি ডাইমেনশনাল নিচ। তো এই একটা 5 ধরনের মোটামুটি নিচ রয়েছে। এছাড়া আরো কয়েকটা টাইপ হয়, যেমন ওভারল্যাপিং নিচ, যখন দুটো নিচ ওভারল্যাপ করে যায় সে সম্পর্কে একটু পরে জানছি কি ধরনের ওভারল্যাপ হয়। প্রথমে হলো ফান্ডামেন্টাল নিচ। ফান্ডামেন্টাল কথাটার অর্থ কি না, মৌলিক। এই ফান্ডামেন্টাল নিচ বলতে বোঝায় সেই স্থান, একটা জীব যতটা এলাকা জুড়ে বাস করতে পারে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলছে ফান্ডামেন্টাল নিচ। আমি চাইলে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, কিন্তু হোয়াইট হাউসে আমাকে ঢুকতে দেবে না, তাহলে আমার সীমানা কতদূর হলো, বা রাষ্ট্রপতি ভবনই বলো সেখানে আমাকে ঢুকতে দিচ্ছে না, তাহলে সেই বাকি ওটা বাদে, আমি যে জায়গায় ঢুকতে পারছি না সেটুকু বাদে আমি যত দূর আমার পক্ষে আমার জন্য বাকি যতটা পরিবেশ আমার পক্ষে ভায়াবল, অর্থাৎ আমাকে শুট করছে যে সমস্ত জায়গা, আমি যেখানে পৌঁছতে পারছি সেই জায়গাটাকে বলছে ফান্ডামেন্টাল নিচ। একটি নির্দিষ্ট এলাকা যত দূর আমি পৌঁছতে পারি তাকে বলছে ফান্ডামেন্টাল নিচ। এরপরে আসছে রিয়ালাইজ নিচ। আমি ধরো এতটা পুরো ভারতেই আমার ঘোরার অধিকার আছে, কিন্তু আমি যদি এখন কোনো মাওবাদী বা উগ্রপন্থীদের জায়গায় চলে যাই, ধরো এটা আমার ফান্ডামেন্টাল নিচ। এর মধ্যে ধরো এখানে কিছু জঙ্গিরা বাস করে, এখানে কিছু জঙ্গি বাস করে, তা আমি যখনই এদের মধ্যে ঢুকতে যাব তখন কি হবে, আমি এখানে ঢুকতে গেলে এদের সঙ্গে
আমার মারামারি লাগবে, মারামারি করার পর আমি হয়তো ওদের সামান্য এইটুকু জায়গাও ঢুকতে পারবো, তাহলে এই জায়গাটা আসলে আমি যতটা ঘুরতে পারছি, আমার অধিকার সম্পূর্ণ জায়গায় আছে, সেখানে গিয়েও আমি বাঁচতে পারবো, ওরা যেখানে থাকে আমি বাঁচতে পারবো না তা কিন্তু নয়। তো তারপর আমি যেখানে গিয়ে বাঁচতে পারছি, মানে যতটুকু আমার ক্ষমতা হচ্ছে মানে মারামারি করার পর, ঝগড়া করার পর, অর্থাৎ এখন একটা জীবের পক্ষে মানে মানুষের পক্ষে মারামারি গোলাগুলি ছোড়া এরকম হবে, কিন্তু একটা পাখি বা অন্যান্য জীবের ক্ষেত্রে কি হবে, ডিরেক্ট মারামারি হবে, কামড়াকামড়ি হবে। তো সেই মারামারি করার পর ওরা যতটুকু জায়গায় অ্যাক্সেস লাভ করে, অর্থাৎ যতটুকু তারা পৌঁছতে মানে থাকতে পারছে, নিজেদের খাবার সংগ্রহ করতেও হয়তো এই অবধি যেতে পারছে, তাহলে এই স্থানটা হলো, এই যে এইটুকু জায়গা বাদে এই বাকিটা হলো ওর রিয়েলাইজ নিজ। তাহলে এই প্রজাতি বা জীবটির ক্ষেত্রে কতটুকু রিয়েলাইজ নিজ, এই ফাঁকা এই জায়গাটুকু পাবে, অর্থাৎ মারামারি করার পর সেখানে ওর কোনো জায়গা নেই। আমার ফান্ডামেন্টাল নিজ মানে মুখের কথায় আমার এতখানি, কিন্তু মুখের কথায় আমার জায়গা এত বড়, কিন্তু অ্যাকচুয়ালি আমি এগুলো জায়গায় পৌঁছতে পারছি না। সেই জায়গাটা হলো আমার যে জায়গায় পৌঁছতে পারবো সেটা হলো আমার রিয়েল বা রিয়েলাইজড নিজ। এই ছবিটা লক্ষ্য করো, এই গ্রাফটার মধ্যে ফান্ডামেন্টাল নিচ কতটা জায়গা জুড়ে আর রিয়েলাইজড নিচ কতটা জায়গা জুড়ে, তাহলে এদের কম্পারেটিভ একটা রিলেশন বুঝতে পারবে যে রিয়েলাইজড নিচ অনেকটা কম জায়গা জুড়ে হয় আর ফান্ডামেন্টাল নিচ অনেকটা বড় জায়গা জুড়ে হয়ে থাকে। বোঝা গেল? এবার রয়েছে ট্রফিক নিচ। ট্রফিক কথাটার মানে কি, শুধু খাদ্য মাধ্যম মানে খাদ্য খাবার এই সমস্ত ব্যাপারটাকে আমাদের খাদ্যাভ্যাস এই সমস্ত ব্যাপারের উপর নির্ভর করে ট্রফিক নিচ জিনিসটা ভাগ করা হয়েছে। এবার ট্রফিক নিচ কি, দেখা যায় এক জায়গায় বাস করলেও সবাই একই খাবার খায় না। কেউ হয়তো ধরো একটা জায়গায় গরুও বাস করে, মানুষও বাস করে, গরুর খাবার যদি মানুষের খাবার একই হতো, ধরো আমরা ভাত ডাল খাই, ওরও ভাত ডাল খেতে হবে, আমরা চিকেন খাই, ওদেরও চিকেন খেতে হবে, এরকম যদি হতো তখন কি হতো, আমাদের ওই গরুর সঙ্গেও কিন্তু মারামারি হতো। কিন্তু লাগে না একটাই কারণে কি, ওরা নিরামিষ খাচ্ছে আর আমাদের সোর্স প্রচুর। কিন্তু ধরো একটা গাছে দুই ধরনের পাখি বাস করে যারা একই ধরনের ফল খায়, গাছে অল্প কটাই ফল আছে, তাহলে সবসময় মারামারি হবে ওদের মধ্যে? তো এরকম না হয় যদি এমন হতো কিছু পাখি এক জিনিস খায়, হয়তো কেউ ফুলটা খেলো কেউ ফলটা খেলো, তো এরকম যদি হয় যখন দুজনের খাদ্যাভ্যাস সম্পূর্ণ আলাদা, এই ধরনের জিনিসকে বলে ট্রফিক্যাল নিচ বা ট্রফিক নিচ। কিরকম দেখা গেছে, বিজ্ঞানী ডারউইন ছিলেন, তিনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ নিয়ে অনেক গবেষণা করেছিলেন। সেখানে প্রায় 3 ধরনের ফিঞ্চ পাখিকে একই ধরনের গাছের মধ্যে বাস করতে দেখেছিলেন, যারা কিনা একই ধরনের খাবার খায় না। যেমন এক ধরনের প্রজাতি খেত গাছের ফুল আর কুড়ি ফল, অর্থাৎ ভেজিটেরিয়ান ছিল, আর আরেক ধরনের দেখা যাচ্ছে তারা পতঙ্গ খায়, একই প্রজাতি প্রায় কাছাকাছি। তো এই ধরনের যারা হচ্ছে মানে একই জায়গায় বাস করছে অথচ খাবারটা আলাদা খাচ্ছে, তাদেরকে বলা হয় ট্রফিক নিচ। ঠিক আছে, তারপর যেটা আসছে সেটা হলো হ্যাবিটেট নিচ বা স্পেশাল নিচ। হ্যাবিটেট মানে কি, যেখানে আমি বাস করি। ফান্ডামেন্টাল মানে হলো আমি যত দূরে গিয়ে বাঁচতে পারবো, সম্পূর্ণ ভারতবর্ষই আমার ঘুরতে পারি, ওরকম ওটা হলো আমার ফান্ডামেন্টাল নিচ। আমি মারামারি করে মাওবাদী উগ্রপন্থীদের জায়গায় যেতে পারবো না, বা ওদের বাদে বাকি জায়গাটা হলো আমার রিয়েলাইজ নিচ। এবার ট্রফিক নিচ কি, একটা জায়গায় আমি বাস করি, অন্য প্রজাতিও বাস করে, কিন্তু তারা একটা আলাদা খাবার খায়, আমরা একটা আলাদা খাবার খাই, এর জন্য যে নিচ ভাগ হয়ে গেল তাকে বলছে ট্রফিক নিচ। এরপর আছে হ্যাবিটেট নিচ। হ্যাবিটেট মানে হলো বাসস্থান, আগেই বলেছি। তো বাসস্থানের ভিত্তিতে যে নিচটা হচ্ছে তাকে বলছে খুব অল্প জায়গা বাসস্থান নিচ বা স্পেশাল নিচ। আমার নিজের এই যে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কতটুকু জায়গা দখল করেছি, আমাকে যদি চারদিকে গোল কেটে দেওয়া হয়, করোনা ভাইরাসের জন্য লড়ার জন্য আমাদের দোকানের সামনে গোল কেটে দেওয়া হয়, ওই জায়গায় একজন মানুষ দাঁড়াতে পারে, তখন সেই মুহূর্তে সেটা হলো তার হ্যাবিটেট বা স্পেশাল নিচ। ঠিক আছে, অর্থাৎ যেটুকু জায়গা আমার অ্যাকচুয়ালি দরকার শুধুমাত্র বাস করার জন্য, সেই অল্প একটু জায়গাটাকে বলছে হ্যাবিটেট বা স্পেশাল নিচ। এবার মাল্টি ডাইমেনশনাল নিচ যেটা, সেটার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই ছবিটা আমি এখানে বোর্ডে যেহেতু মাল্টি ডাইমেনশনাল, বোর্ডটা কি 2 ডাইমেনশনাল আমি আঁকতে পারছি না, তাই জন্য একটা ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। যেমন মাল্টি ডাইমেনশন মানে অনেক ধরনের, তোমরা লেখচিত্র দ্বিমাত্রিক আঁকো, ত্রিমাত্রিকও শিখে গেছো একদিনে, তো দ্বিমাত্রিক যদি হয়, আমি 3টে মাত্রা দিয়ে বুঝিয়ে দেবো মোটামুটি। যদি 3টে জিনিসকে কনসিডার করা হয়, ধরো তাপমাত্রা নেওয়া হলো, অ্যাসিডিটি নেওয়া হলো, আর একটা ধরো তাপমাত্রা অ্যাসিডিটি নিলাম আর অক্সিজেন কনসেন্ট্রেশন নিলাম, তাহলে এই 3টে টাইপ নিলাম। ধরো একটা জীব কতটা তাপমাত্রায় বাঁচতে পারে, একটা নির্দিষ্ট তাপমাত্রার রেঞ্জ দিয়ে দিলাম, ধরো 50 ডিগ্রি উপরে, উচ্চতম তাপমাত্রা 50 ডিগ্রি, তার মানে একটা জীব প্রথমে তার জন্য বাঁচার জন্য দরকার 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সি তাপমাত্রা, এটা একটা ডাইমেনশন। 2 নম্বরে তার পিএইচ দরকার ধরো
কি বললাম অ্যাসিডিক নিব, তাহলে পিএইচ কত 3 থেকে 6 এর মধ্যে বাঁচতে পারে। তারপর আরো একটা 3 নম্বর হবে, আরো একটা ডাইমেনশন নিলাম, অক্সিজেন কনসেন্ট্রেশন কতটা। দেখা যায় অক্সিজেন হয়তো খুব কম জায়গায়ও বাঁচতে পারছে, তাহলে O2 কনসেন্ট্রেশন কতটা কনসেন্ট্রেশনে বাঁচছে। তো 3 থেকে 3 জায়গায় প্লট করলে গ্রাফে, সেটা আমাদের ডিজিটাল গ্রাফিং হতে পারে, সেরকম যদি করি তাহলে সেটা দেখা যাবে। আমি একটা অন্য কিছু উদাহরণ নিয়ে যে ছবিটা পাবো অ্যাভেলেবেল তার সেটা দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে মাল্টি ডাইমেনশনাল নিচটা আসলে কিরকম। এই ছবিটা দেখা যাচ্ছে এখানে সি নম্বর ছবিটা লক্ষ্য করলে একটা মাল্টি ডাইমেনশনাল গ্রাফের একটা জায়গা পাবে। ওখানে বেগুনি রং আর সাদা রং দিয়ে যে বক্সটা করা আছে সেটা হলো একটা মাল্টি ডাইমেনশনাল নিচ বোঝাচ্ছে। এখানে 3টে ফ্যাক্টর নিয়েছে, একটা নিয়েছে হিউমিডিটি, একটা রয়েছে পিএইচ আর একটা নিয়েছে টেম্পারেচার। তো এই 3টে যে ডাইমেনশন নিয়েছে, আমি মাল্টি ডাইমেনশনাল এর থেকে বেশি ডাইমেনশন নিয়েও করা যায়, তো সেটার জন্য আরও কঠিন হয়ে যাবে গ্রাফটা। এখানে 3টে ডাইমেনশন নিয়েই করা হয়েছে। এরপর রয়েছে ওভারল্যাপিং নিচ। দেখা যায় কখনো কখনো একটা একটা জায়গা ধরলাম, এটা মুছে দিচ্ছি একটু, এটা বলবো ওভারল্যাপিং নিচ। ধরো এই একটা স্থানে একটা প্রজাতি বাস করে, এবার দ্বিতীয় কোনো প্রজাতি হয়তো কিছুটা এই ধরনের জায়গাতেই বাস করে, ঠিক আছে। এটা 1 নম্বর প্রজাতি গ্রিন লাইন, আর রেড লাইন দিয়ে আমি দ্বিতীয় কোনো প্রজাতি বোঝাচ্ছি। এবার দেখা যায় এই জায়গাটায় এই যে স্থানটা, এই যে এখানে একটা স্থান হয়ে গেল, এই জায়গাটায় কি হচ্ছে এই নিচ আর এই নিচ ওভারল্যাপ করছে। সে যে কোনো নিচই হতে পারে, ফান্ডামেন্টাল নিচও হতে পারে। আমি আর সারা ভারত ঘোরার পারমিশন রয়েছে, একটা পাখিরও রয়েছে, তাহলে আমার নিচ আর পাখির নিচ এরকম কি হতে পারে, ওভারল্যাপ হতে পারে। তো সেই জায়গাটাকে বলছে ওভারল্যাপিং নিচ। এই ছবিটা লক্ষ্য করো, স্পিসিস 1কে রেড কালার দিয়ে, স্পিসিস 2কে আবার ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে। আর 1 নম্বর ছবিটা, উপরে যে ছবিটা আছে ওখানে দেখো একটা বেগুনি রঙের ওভারল্যাপিং এর স্থান দেখা যাচ্ছে। এরপর যে টার্মটা রয়েছে, এগুলো গেল নিচের প্রকারভেদ। নিচের পর আরো কয়েকটা টার্ম রয়েছে, সেই টার্মগুলো বলি। এটা ছবিটা এসেছিল ওভারল্যাপিং নিচ। ওভারল্যাপিং নিচের পর আরো কয়েকটা টার্ম রয়েছে আমাদের ইকোলজিতে। সেই টার্মগুলো প্রথমে যেমন রয়েছে 1 নম্বরে লজিক্যাল ইকুইভ্যালেন্ট। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট কথাটার মানে কি? ইকুইভ্যালেন্ট মানে কি সমতা, কিন্তু এক্ষেত্রে পুরোপুরি সমতা বোঝানো হয় না। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে নির্দিষ্ট কোনো একই ধরনের বাস্তুতন্ত্রকে বোঝায়। যেমন তোমাদের বইতে একটা উদাহরণ আছে, দেখবে অস্ট্রেলিয়া যেমন ক্যাঙ্গারু থাকে, নর্থ আমেরিকায় বাইসন থাকছে। এই দুই ধরনের কি হচ্ছে, তার পরিবেশ কত দিক থেকে এক, অস্ট্রেলিয়া থাকছে ক্যাঙ্গারু আর ওদের থাকছে বাইসন, কাছাকাছি, কিন্তু কি হলো পরিবেশটা একই, কিন্তু সমতার দিক থেকে প্রাণীটা আলাদা হয়ে গেছে। তাহলে একই ধরনের পরিবেশ বা একই ধরনের বাস্তুতন্ত্র, ওদের ওখানে ক্যাঙ্গারু যা কাজ করছে, ক্যাঙ্গারু যা খায়, এদের এখানে বাইসনও তাই হয়ে গেল। এটা ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। এবার 2 নম্বরে রয়েছে ইকোটোন, ভীষণ ইম্পর্টেন্ট। তো ইকোটোন এই জিনিসটার কথাটা মানেটা কি, দুটো নিচ বা দুটো স্থান, মানে দুটি আলাদা পপুলেশন যখন বাস করছে, পপুলেশন মানে কি দুটি ভিন্ন প্রজাতি। তাহলে স্পিসিস 1, ধরো এখানে থাকে স্পিসিস 1 বা প্রজাতি 1, এখানে থাকে স্পিসিস 2। এই দুই যে স্পিসিস 1 আর স্পিসিস 2 দুটো জায়গায় থাকছে, এই যে এদের মাঝখানের যে স্থানটা, এখানে স্পিসিস 2 এসে এখানে শেষ হচ্ছে, স্পিসিস 1 এসে এই পাশে শেষ হচ্ছে। তো এই যে স্থানটা একে বলে ইকোটোন, একেই বলছে ইকোটোন। এবার এই ইকোটোন আমাদের দেখা যায় নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে স্পিসিস 1 এর সঙ্গে যদি স্পিসিস 2 কোনোভাবে ক্রস হয়ে যায় বা নিষেধ হয় বা মিলন হয় কোনোভাবে, তাহলে কি হবে, একটা নতুন ধরনের প্রজাতি আমি পেয়ে যাবো। সেই জন্য অভিব্যক্তি বা ইভলিউশনগত দিক থেকে এই দুটো মাঝখানের স্থানটা অর্থাৎ ইকোটোন ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার ইকোটোনের পরে আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো ইকোটোনের সঙ্গে রিলেটেড, তাকে বলে এজ। এই ধরো একটা ডাস্টার
রয়েছে, ডাস্টারের যে ধার, এই যে একটা ধার, এই ধারটাকে বলে তার এজ, মানে ধার। এজ কথাটার মানে কি? ধার, মানে কোনো একটা জিনিসের ধার, তাকে বলছে এজ। এবার এজ এফেক্ট মানে কি? এই স্পিসিস 1 এর ধারটা হলো এই ধার, আর স্পিসিস 2 এর ধারটা হলো, আমি কালে দিচ্ছি, ধরো ব্ল্যাক দিয়ে দিলাম, তো এই যে এই ধারটা হলো স্পিসিস 2 এর ধার। তো এই যে দুটো স্থানে যদি এর একটা এখানে ক্রিয়া রয়েছে, এই স্পিসিস 2 ক্রিয়া রয়েছে এই পাশে, এবার দুজনের ক্রিয়া এই মাঝখানে কি হবে? স্পিসিস 1 স্পিসিস 2 যদি একই ধরনের খাবার খায় তাহলে কি হবে? খাবার খাওয়া বা কোনো দিক থেকে যদি একই জিনিসের ওদের রিসোর্স দরকার পড়ে, তখন এইখানটা প্রচুর মারামারি কাটাকাটি লাগে। তারপর মারামারি কাটাকাটি না হলেও যদি এদের মধ্যে প্রচুর ভায়াবল হয়, অর্থাৎ তাদের মধ্যে নিষেক উপযোগী বা ব্রিড তৈরি করার ক্ষমতা থাকে, তাহলে কি হবে? এখানে নতুন ধরনের প্রজাতি সৃষ্টি হবে, আর নয়তো কি হবে? মারামারি হবে। তো এই যে মারামারি হওয়ার জন্য হয় প্রজাতির সংখ্যা এখানে বৃদ্ধি পাবে বা নতুন প্রজাতি সৃষ্টি হবে, অথবা কি হতে পারে? মারামারি হওয়ার জন্য নির্দিষ্ট একটা প্রজাতি নষ্ট হয়ে যাবে। কোন প্রজাতি নষ্ট হয়ে যাবে? অবশ্যই যে কিনা দুর্বল সে নষ্ট হয়ে যাবে, আর বাকি অন্য প্রজাতিটা কি হবে? এখানে প্রচুরভাবে লাভ পাবে। দুর্বলটা তো নষ্ট হয়ে গেল, আর ওর তাহলে সীমানা কি হবে? পাশে বেড়ে যাবে। তাহলে একে বলছে এজ এফেক্ট। তাহলে এজ এফেক্ট বিভিন্ন রকমের হতে পারে, যদি এদের মধ্যে নিষেক সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ ভাইরাল যদি হয় স্পিসিস 1 স্পিসিস 2, তাহলে এখানে নতুন প্রজাতি সৃষ্টি হবে, তাহলে এটা স্প্লিটিং হয়ে যাবে, অর্থাৎ স্পিসিস 1 আর স্পিসিস 2 এর মধ্যে এখানে আর সম্পর্ক থাকছে না। কিন্তু যদি নতুন প্রজাতির উদ্ভব না হয় তাহলে কি হবে? এদের মধ্যে মারামারি হবে। যদি একই ধরনের খাবার দাবার খায় তাহলে এদের মধ্যে মারামারি হবে। অপেক্ষাকৃত দুর্বল প্রজাতি, যেটা হয়তো এটাকে ধরলাম দুর্বল স্পিসিস 2, তাহলে এই জায়গাটা থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, স্পিসিস 1 এর জায়গা বাড়বে। তাহলে এই ছিল প্রথমে আমাদের ইকোটোন, তারপর হলো এজ এফেক্ট।